এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। করবে না করবে সেটা আমি দেখে নিব। তোকে যেটা বলেছি তুই সেটা কর। চুপচাপ কাবিন নামায় সাইনটা করে দে। না, আমি এটা কখনোই করব না। কারণ আমি খুব ভালো করে জানি আমি যদি আমার বাবার অনুমতি ছাড়া কিছু করি তাহলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। সো প্লিজ তুমি আমাকে এখান থেকে যেতে দাও। তুই আমাকে বলবি আর আমি তোকে এখান থেকে যেতে দিব, এটা তুই ভাবলি কি করে? আমি কি তোকে কিডন্যাপ করে নিয়ে এসেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য নাকি? প্রথমে তো তুই আমাকে বিয়ে করবি, তারপর তোকে নিয়ে একেবারে তোদের বাড়িতে যাব। তোমার দুটি পায়ে ধরি নদী আপু, প্লিজ তুমি এরকম রাগ করো না। আমি এটা কখনোই করতে পারবো না। আমি কখনোই আমার মা বাবার মনে কষ্ট দিতে পারবো না। এই যে তুই আমাকে কত কষ্ট দিচ্ছিস, তাতে তো কারোর কোনো প্রবলেম হয় না। তাহলে তুই আমাকে বিয়ে করলে কারোর প্রবলেম হবে, সেটা আমাকে কেন দেখতে হবে বল শুনি? দেখো, প্রথমত তুমি আমার থেকে বয়সে বড়। তোমাকে বিয়ে করলে এটা কোনোদিনও আমার পরিবার মেনে নেবে না। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো তোমার বাবার সঙ্গে আমার দীর্ঘদিনের শত্রুতা। হ্যাঁ, আমি সবকিছু খুলে ভালো করেই জানি, আর সবকিছু যাতে আমি খুব সহজভাবে সমাধান করতে পারি, আর সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর যখন আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তখন আমাকে সেই সিদ্ধান্ত থেকে পিছপা হটানোর মতো শক্তি তোর কেন, গোটা পৃথিবীর কারণ নেই। তার মানে তুমি আমাকে এখান থেকে কোথাও যেতে দেবে না, এই তো? তবে আমিও তোমায় স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, তুমি আমাকে বিয়ে করতে পারবে ঠিকই, কিন্তু কোনোদিনও স্ত্রীর অধিকার পাবে না, এই তোমায় বলে দিলাম। দেখ, একদম আমাকে ভয় দেখাতে আসিস না। কার কাছ থেকে কোন জিনিসটা কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমি নদী খুব ভালো করেই জানি। তো যেটা করছি সেটাই কর, চুপচাপ সাইনটা করে দে। এই বলে নদী পিস্তলটা আয়নের মাথায় ঠেকে কাবিননামার কাগজটা তার সামনে দিয়ে কলমটা তার হাতে ধরিয়ে দিল, কিন্তু আয়ন কোনোভাবেই ওই কাবিনের কাগজে সাইন করতে চাইছিল না। তার একটাই কথা, সে নদীর চাইতে বয়সে ছোট, আর নদীর সঙ্গে তার বাবার দীর্ঘদিনের শত্রুতা। তাই নদীর বাবা এই সম্পর্ক মেনে নিল, আয়নের বাবা কোনোদিনও এই সম্পর্ক মেনে নিবে না। তাছাড়া সামনে নির্বাচন, সময় বাকি মাত্র আর 1 সপ্তাহ। এর মধ্যেই কোনো অঘটন একটা ঘটে গেলে আয়নের বাবার এমপি হওয়া এইবারের মতো আটকে যাবে। তিনি অনেক কষ্ট করে এবারে নমিনেশন পেয়েছেন। যদি এবার ওনার এমপি হওয়াটা আটকে যায় তাহলে তিনি আর কখনোই নমিনেশন পাবেন না। তাই এই ব্যাপারটা নিয়ে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুবই চিন্তিত। তার যে কোনো কিছুর বিনিময়ে এবারে নমিনেশনটাকে কাজে লাগাতে চায়। যেভাবেই হোক এবার আয়নের বাবাকে পাশ করতে হবে এবং এমপি হতে হবে, এটাই তাদের চিন্তা ধারণা। আর তার বিনিময়ে যত চাই কিছুই করতে হোক না কেন সবকিছু তারা করতে প্রস্তুত। তাই তো আইন কোনোভাবে কাবিনের কাগজে সাইন করতে চাইছে না। এদিকে নদীর রাগ ক্রমশ বেড়ে চলেছে। সে আইনকে বলতে লাগলো, কি হলো? তোকে আমি কি বলেছি তুই শুনতে পাচ্ছিস না নাকি? চুপচাপ সাইনটা করে দে, এটা তোর জন্য ভালো হবে। আমি তোমাকে বললাম তো, আমি মরে গেলেও এখানে সাইন করব না। কারণ আমার কাছে আমার বাবার স্বপ্ন সবার আগে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে শেষবারের মতো 5 কালেমা পড়ে নে, আমি এক্ষুনি তোকে শুট করব। যেটা তুই মরে গেলেও আমি যেহেতু তুই মরে গেলেও আমাকে বিয়ে করবি না, তাই তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কারণ যাকে আমি পাবো না তাকে আমার চোখের সামনে অন্য কারোর কখনো হতে দেব না। এ বলে নদী পিস্তলে চাপ দিতে যাবে, ঠিক ওই মুহূর্তে তার বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে আটকে দিল আর বলতে লাগলো, মামনি প্লিজ আপনার মাথা ঠান্ডা করুন। এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য মোটেও শুভময় হবে না। আরে, আমি ওরে সেই কখন থেকে বলতেছি একটা সাইন করে দিতে, ও আমার কথা শুনছে না কেন? আমার মেজাজ খারাপ হয়ে গেল যে আমি কি করতে পারি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ, আপনি প্লিজ আপনার মাথা ঠান্ডা করুন। আমি ছেলেটাকে বুঝিয়ে বলছি, ও সাইন করবে, ওর বাপও সাইন করবে। অ্যাসিস্ট্যান্টের কথা বলতে দেরি করে না, কিন্তু ঠিক ওই মুহূর্তে আইন তাকে উত্তরটা দিতে 1 সেকেন্ডও দেরি করলো না। আইন বলতে লাগলো, তাহলে আমার বাবাকে দিয়ে এই সাইনটা করিয়ে নিন, কারণ আমি কখনোই এই সাইনটা করব না। দেখ, আমার মাথা কিন্তু অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। এবার তোকে কিন্তু আমি সত্যিই মেরে ফেলবো, এই বলে দিলাম।
তারপর আমি সাইন করব না, এটাই আমার শেষ কথা। আয়নের এমন সিদ্ধান্তে নদী পড়ে গেল মহা ঝামেলায়। আয়ন যদি কাবিননামে সাইন না করে তাহলে তো বিয়ের কাজ কোনোভাবেই সম্পূর্ণ হবে না। আর এদিকে আয়নকে বিয়ে করতে পারলে নদীকে হার মেনে নিতে হবে। আর নদী হার মেনে নেওয়ার মতো মেয়ে নয়, যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে তাকে জিতে ফিরতে হবে, এটাই তার ধারণা। তাই তো নদী তখন কাজী সাহেবকে বলতে লাগলো, কাজী সাহেব, আঙুলের টিপ ছাপ দিলে হবে? হ্যাঁ মা, হয়ে যাবে। তাহলে সেটাই হোক। এ বলে নদী আয়নের হাতটা ধরে নিয়ে স্টাম্পে চেপে ধরলো আর তারপর সেই হাতটা কাবির নামে সিগনেচারের জায়গায় চাপ দিল। তারপরে এক পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলো, এই নিন, এবারের মতো আমি আমার কাজটা সম্পূর্ণ করে দিয়েছি। আর আয়ান, এখন থেকে আমি তোর বিয়ে করা বউ, আর তুই আমার হাজবেন্ড। আমি মানি না, আমি তো আপনাকে বিয়ে করলাম না, আপনি আমাকে জোর করে টিপসই নিয়েছেন, এভাবে তো হতে পারে না। জোর করে হোক আর যেইভাবেই হোক, তুই টিপসই তো দিয়েছিস, তাতেই তো হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নেই। এবার চল, তোকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি যাই। আমি মাপ চাই, আপনার দুইটা পায়ে ধরি, আমি কখনোই আপনার সঙ্গে বা আপনাকে নিয়ে বাড়িতে ঢুকতে পারবো না, আমার আব্বু আমাকে মেরেই ফেলবে। এ বলে আয়ন নদীকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে নদী তার সঙ্গে তাদের বাড়িতে কোনোভাবেই না যায়। কিন্তু নদী এক কথার মানুষ, যেটা বলে সেটা সে করেই ছাড়ে। তাছাড়া এত কিছু পর যখন আয়নের সঙ্গে তার বিয়েটা হয়ে গেছে, তাই এখন সে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা করবে না এমনটা তো হতেই পারে না। তাই সে জোর করে আয়নকে নিয়ে কাজী অফিস থেকে বের হলো আর গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে আপন গতিতে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নদী আর আয়ন দুজনে পিছনে বসে আছে। এদিকে আবারও তখন আয়ন নদীকে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে, প্লিজ নদী আপু, আপনি আমার সঙ্গে যেটা করেছেন সেটা ভুলে যান, আর এখন যেটা করতে চাইছেন সেটা ভুল করেও করবেন না। উফ, তোর মুখটা বন্ধ কর। আর তোকে কতবার বললাম, এখন আমি তোর বিয়ে করা বউ, আমাকে এখন আর আপু অথবা আপনি করে বলবি না, আমাকে নাম ধরে রাখবি আর তুমি করে বলবি। না, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ আপনি আমার চাইতে বয়সে বড়, আর বয়সে বড় একজন মানুষকে কখনোই নাম ধরে ডাকা যায় না। বয়স তো কোনো ব্যাপার না, আসলে মনের ব্যাপারটা এখানে সবচাইতে বড়, সেটা তুই কেন বুঝতে পারছিস না? আর তোর সঙ্গে আমি এত তর্ক কেনই বা করছি? আমি তোর বিয়ে করা বউ, আমি তোর বিয়ে করা বউও হই, আমাকে তুই নাম ধরে তুমি করে ডাকবি, এটাই লাস্ট কথা। এই বলে প্রচন্ড জোরে আয়নকে ধমক দেয়। আয়ন আর কোনো কথা না বলে চুপচাপ সেখানে বসে থাকে। এদিকে কিছুক্ষণের মধ্যেই আয়নের বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। বিশাল বড় রাজকীয় এক রাজপ্রাসাদ আয়নদের বাড়িটা। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে নদী আয়নকে টেনে হিসেবে গাড়ি থেকে নামায় আর তারপর টানতে টানতে দরজার সামনে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ দরজা খুলছে না। তখনই নদী আয়নকে বলতে লাগলো, কিরে, তোর বাড়িতে সব মরে গেছে নাকি, যে এতক্ষণ ধরে কলিং বেল চাপ দিচ্ছি সেটা শুনতে পাচ্ছে না? সেটা আমি কি করে বলবো, আমি তো বাড়ির বাইরে রয়েছি, তাছাড়া আমার বাড়ির মানুষ তো কখনোই দরজা খুলতে এত লেট করে না। কি হয়েছে আমি তো নিজেই সেটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছি। বলে নদী যে না আয়নের হাতটা ছেড়ে দিবে, দরজা লাথি দিতে যাবে, অমনি দরজাটা ভিতর থেকে খুলে গেল। একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা দরজাটা খুলেছিলেন আর তখনই তিনি আয়না নদীকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে থাকেন, কিরে বাবা, তুই না ভার্সিটি গিয়েছিলি, তাহলে বাড়ি চলে এসেছিস কেন? আর তোর সঙ্গে এই মেয়েটাকে? আয়ন তার আম্মুকে কিছু বলতে চাইছিল, কিন্তু নদী তাকে সেটা করতে না দিয়ে সে নিজেই আয়নের আম্মুকে বলতে লাগলো, হ্যালো মাই ডিয়ার শাশুড়ি আম্মু, আপনার যা প্রশ্ন করার আছে আপনি আমাকে করুন। এই মেয়ে, কে তুমি? আর তুমি আমাকে শাশুড়ি আম্মুই কেন বলছো? আরে এই যা, শাশুড়ি আম্মু দেখি নিজের পুত্রবধূকে চিনতে পারছেন না, এরকমটা করলে চলবে নাকি? এই মেয়ে, তুমি তোমার বেয়াদবি মার্কা কথাবার্তাগুলো বন্ধ করো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে চাই। এ বলে তিনি আয়নের দিকে ফিরে তাকান, কিন্তু আয়ন তখনও নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে। সে তার আম্মুর চোখে চোখ রাখতেও ভীষণ ভয় পাচ্ছে, কারণ সে খুব ভালো করে জানে এখন এই মুহূর্তে এখানে ঠিক কি ঘটতে পারে। তাই এই মুহূর্তে নিজেকে সেফ রাখাটাই শ্রেয়। তাই মনে
তাই সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। কিন্তু তার আম্মু তার এই নীরবতা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এদিকে নদীর তীক্ষ্ণ কথা, তাই তিনি আবারও আয়ানকে বলতে লাগলেন। কি ব্যাপার আয়ান? তোকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু তুই আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে? এই মেয়েটাকে, আর এই মেয়েটা এসব কি ফালতু কথাবার্তা বলছে? না মানে আম্মু আসলে আরে বাবা, তুই এভাবে তোতলাচ্ছিস কেন? কি হয়েছে সেটা আমাকে খুলে বল। কি হয়েছে সেটা যদি তুই আমাকে খুলে না বলিস, তাহলে আমি বুঝবো কেমন করে? আসলে আম্মু না মানে দেখ আয়ান, আমি একদম সত্যি কথাই বলছি। এখন কিন্তু আমার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে, আর তার পরিণাম কি হবে সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। আরে শাশুড়ি আম্মু, আপনি এভাবে আমার জামাইকে ধমকাতে পারেন না। আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনতে পাচ্ছেন না কেন? এই মেয়ে, একদম চুপ করো তুমি। আমি তোমার সাথে কোনো কথা বলছি না, সেটা কি তুমি বুঝতে পারছো না? তোমার কি লজ্জা শরম বলতে জিনিসটাই নেই নাকি? আরে শাশুড়ি আম্মু, এসব আপনি কি বলছেন? এখানে লজ্জা শরম আসছে কোথা থেকে? আমি কি বস্ত্রবিহীন অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে আছি নাকি? হায় আল্লাহ, তুমি মাটি ফাঁক করে দাও, আমি তার ভিতরে ঢুকে যাই। একটা মেয়ে মানুষ এতটা নির্লজ্জ হতে পারে, সেটা তো আমি এই মেয়েটাকে না দেখলে কখনোই বুঝতেই পারতাম না। আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। আরে শাশুড়ি আম্মু, প্লিজ আপনি এভাবে বলবেন না। আপনি যদি এক্ষুনি মাটির ভেতরে ঢুকে যান, তাহলে তো সবাই মনে মনে ভাববে আমি একটা অলক্ষী, এই সংসারে প্রবেশ করার আগেই নিজের শাশুড়িকে খেয়ে ফেলেছি। সো প্লিজ আপনি আমাকে এত বড় একটা বদনামের ভাগিদার করবেন না। এভাবে কথা হচ্ছিল নদী এবং আয়নের আম্মু দুজনের মাঝখানে। এদিকে আয়ন সবকিছু হা করে তাকিয়ে থাকে। দেখতে সে যেন কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কিবা বলবে এখানে, আর কিবা তার বলার আছে। এদিকে নিজের আম্মু আর অন্যদিকে বেপরোয়া মেয়ে নদী, দুজনে মাঝখানে চরমভাবে সে ফেসে গেছে। তাই কাউকে কোনো কিছু বলার সাহসটুকু পর্যন্ত পাচ্ছে না। এদিকে নদী কখনো কিছু বলে সে শুনবে না, অন্যদিকে মায়ের মুখের ওপর কথা বলার সাহস কোনোদিনই আয়নের ছিল না। তাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার। এদিকে আয়নের আম্মু নদীর সঙ্গে কথা বলছিলেন, আর ক্রমশ ওনার রাগ যেন বেড়ে চলছিল। তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলেন না। তাই অবশেষে তিনি আয়নকে বলতে লাগলেন। আয়ান, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুই এই মেয়েটাকে নিয়ে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, না হলে এমন কিছু হয়ে যাবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। মায়ের আদেশ শুনে আয়ন নদীকে কিছু বলতে চাইছিল, কিন্তু নদী আয়নকে সেই সুযোগটাই দিল না। উল্টো আয়নের আম্মুর মুখের ওপর নদী নিজেই বলতে লাগলো। আমি বুঝতে পেরেছি শাশুড়ি আম্মু, আপনি আমাকে বরণ করে বাড়িতে তুলবেন না, তাই নিজেই নিজের অধিকার আদায় করে নিতে হবে। আয়ান, তোমার রুমটা কোন দিকে আমায় বলে দাও। আয়ন তখনও কোনো কথা বলছিল না, চুপচাপ সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। এদিকে নদী তখন কারোর কোনো কথা বলার অপেক্ষা না করে সিঁড়িতে উপরে চলে আসে। সে প্রত্যেকটা রুমে ঢুকে দেখে নিচ্ছিল কোন রুমটাতে আয়ন থাকে। অবশেষে সে আয়নের রুমটা খুঁজে পেয়ে গেল। রুমের ভিতর এসে ধপাস করে খাটের উপর শুয়ে পড়ল। এদিকে তার পিছন পিছন আয়ন রুমে প্রবেশ করতে নদী আয়নকে বলতে থাকে। আচ্ছা, তোমার বাড়ির লোকগুলো এমন কেন আমি সেটাই বুঝতে পারি না। বাড়ির একমাত্র ছেলের বউ বাড়িতে এসেছে, কই তারা ছেলের বউকে আদর আপ্যায়ন করবে সেটা না করে উল্টো আরো ঝগড়া করে চলেছে। দেখো, আমিও তোমাকে আগেই বলেছিলাম আমার বাড়ির লোক কখনো তোমাকে বা এই বিয়েটাকে মেনে নেবে না, কিন্তু তুমি তো তখন আমার কোনো কথাই শোনোনি। শোনার কোনো প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। আজ মেনে নেইনি তো কি হয়েছে, কাল ঠিকই মেনে নিব। এইসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি এখন রেস্ট নাও। আজ আমাদের বিয়ে হয়েছে, আর সেই জন্যই তোমাকে বলছি আজকে রাতের জন্য তুমি নিজেকে প্রিপেয়ার্ড করো। নদীর প্রিপ্যারিটি কথার অর্থ বুঝতে পারল না আয়ন, তাই সে আবারও নদীকে জিজ্ঞাসা করতে লাগলো। মানে তুমি কিসের কথা বলছো? আমি সেটাই বুঝতে পারছি না। কিসের জন্য আমি নিজেকে প্রিপেয়ার্ড করব? ওরে আমার বাবুটা, তোমাকে এত কিছু বুঝতে হবে না। যেটা বলেছি
শুধু সেটাই করো, বাকিটা আমি বুঝে নেব। এই বলে নদী বিছানার চারিদিকে তার হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। এদিকে আয়ান সোফায় বসে আছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তার মাথায় কোনো কাজ করছে না। ঠিক ওই মুহূর্তে বাড়ির কাজের মেয়েটা এসে আয়নকে ডেকে গেল। আয়নকে তার আম্মু নিজের রুমে ডেকেছেন, আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল। ঠিক এমন সময় পিছন থেকে নদী আয়নকে বলতে লাগলো, এই যে মাম্মাস বয়, শুনে যাও, তোমার মা তোমাকে উল্টোপাল্টা কথা বলবে। আমার সঙ্গে তোমার যাতে ভালো একটা সম্পর্ক কখনোই তৈরি না হয়, সে ব্যাপারে অনেক কিছু তোমাকে বোঝাবে। খবরদার যদি এইসব কথা তুমি তোমার মাথায় ঢুকিয়েছো, আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, এই বলে দিলাম। আয়ন তখন শুধুমাত্র মাথা নাড়ালো। নদীর কথায় কোনো প্রতি উত্তর সে না দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল সোজা তার আম্মুর রুমে। তার আম্মু খাটের উপর বসে আছেন, রাগে ফুসফুস করছেন, কোনো কথা বলছেন না। এমন অবস্থা দেখে আয়ন নিজেও কোনো কথা বলার সাহস পাচ্ছে না। চুপচাপ সে তার আম্মুর সামনে দাঁড়িয়ে আছে। আয়ন কোনো কথা বলছে না দেখে তার আম্মুর রাগ যেন ক্রমশ বাড়তে লাগলো। আয়ন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারলো, তাই সে নিজেকে যথেষ্ট সেফ রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু আয়ন বেশিক্ষণ এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলো না। হঠাৎ করে তার আম্মু তাকে ধমক দিয়ে বলতে লাগলো, তোর কি এই সব কিছু করতে গিয়ে একবারও কলিজা কাঁপলো না? তোর আব্বু যদি এসব কিছু জানতে পারে তাহলে কি হবে, একবার ভেবেছিস? না মানে আসলে আম্মু, আরে হারামজাদা, কি বলবি বলে ফেল না। এভাবে তোতলার মতো তোতলাচ্ছিস কেন? এসব কিছু কিন্তু আমার একদম ভালো লাগছে না। আসলে আমি এসব কিছুই ইচ্ছে করে করিনি, আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। মানে এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। জোর করে ধরে নিয়ে গেছে মানে? হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিকই শুনেছ। আমিও এই বিয়েতে কোনোভাবেই রাজি ছিলাম না, কিন্তু যদি আপু আমাকে জোর করে ধরে নিয়ে গেছে কাজী অফিসে, আর তারপর সেখানে জোর করে আমাকে দিয়ে স্ট্যাম্পে সাইন করিয়ে নিয়েছে, এখন আমার কি দোষ? তুমি নিজেই সেটা আমাকে বলো। এমন কথা শুনে আয়নের আম্মুর মাথায় যেন 3 চক্কর গেল। তিনি কোনোভাবে এটা বিশ্বাস করতে চাইছেন না যে একটা মেয়ে হয়ে এমন কাজ করতে পারে, তাই তিনি আয়নকে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না। এই মেয়েটা যখন এত বড় দুঃসাহস দেখিয়েছে এরকম একটা কাজ করার জন্য, তাহলে এর শেষ না দেখে আমিও ছাড়ছি না। কিন্তু আম্মু, এই মেয়েটার সঙ্গে তুমি উল্টাপাল্টা কিছু করার আগে ভেবে নিও, মেয়েটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। ঠিক আছে বাবা, ওই মেয়েটা ভীমরুলের চাকে টোকা দিয়েছে। ওই মেয়েটা জানে না ভীমরুলের চাকে টোকা দিলে ভীমরুলের কামড়ও খেতে হয়। আইন তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ তার আম্মুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। এইদিকে নদী তখন বিছানায় শুরুতেই ঘুমের রাজ্যে রাজত্ব করতে চলে গেছে। আইন রুমে এসে ফ্রেশ হয়ে নিল, তারপরে সে খাবার টেবিলে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেয়। এদিকে নদী বিকেল 4টার দিকে ঘুম থেকে উঠে সে আয়নের নাম ধরে ডাকতে লাগলো। আয়ন তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। নদীর গলার কণ্ঠস্বর শুনতে পেয়ে আয়ন রুমে চলে আসে। নদী তখনই আয়নকে বলতে থাকে, কিরে, তুই আমাকে একা রুমে ফেলে রেখে কোথায় চলে গিয়েছিলি? আমি সেই কখন থেকে তোকে ডাকতেছি। কোথাও না, এই তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। কি হয়েছে, তুমি আমাকে ডাকছো কেন? আমার ফ্রেশ হতে হবে, আমার জন্য ড্রেস নিয়ে আয়। নদীর কথায় থমকে যায় আয়ন। সে তখন নদীকে বলতে থাকে, আরে আমি তোমার জন্য কোথা থেকে ড্রেস নিয়ে আসবো? তুমি যেসব ড্রেস পরো সেসব ড্রেস তো আমাদের বাড়িতে নেই, কারণ আমার আম্মু তো অলওয়েজ শাড়ি পরে। আরে ওই হারামজাদা আমাকে কখনো শাড়ি পরতে দেখেছিস নাকি? আমি তো সবসময় ওয়েস্টার্ন ড্রেসই ক্যারি করি। হ্যাঁ, একদমই তাই। আমিও তো তোমাকে সেটাই বলতে চাইছি। আমাদের বাড়িতে তো কেউ ওয়েস্টার্ন পরে না, তাছাড়া আমাদের বাড়িতে তো মেয়ে মানুষ বলতে শুধু আম্মু আছে। তাহলে এখন আমি তোমার জন্য ড্রেস কোথা থেকে আনবো? আরে ওই হারামজাদা শপিং মলে গিয়ে ড্রেসের অভাব পড়েছে নাকি? তুই এক্ষুনি আমার জন্য গিয়ে ড্রেস নিয়ে আসবি। সময় জাস্ট 20 মিনিটের মধ্যে যদি আমি ড্রেস না পাই তাহলে তোর এমন অবস্থা করব সে তখন বুঝতে পারবি। আরে বাবা, এটা কোন ধরনের কথা বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না।
আমি নিজে কোনোদিন নিজের জন্য একটা সুতা পর্যন্ত কিনিনি, আর সেখানে কিনা তুমি বলছো তোমার জন্য ড্রেস কিনে আনতে। তাহলে কি তুই এত বছর কাপড় চোপড় পরিধান করা ছাড়াই বড় হয়েছিস নাকি? না, ব্যাপারটা আসলে সেরকম নয়। আমার আম্মু সবসময় আমাকে সবকিছু কিনে দেন, তাই কখনোই আমাকে নিজের জন্য কিছু কিনতে হয়নি। এই কথা শুনে নদী তখন আয়ানকে বলতে লাগলো, দেখ, তুই তখন কি করেছিস না করেছিস সেটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। আমি সেই সব ব্যাপারে মাথা ঘামাতে চাই না, কিন্তু আমার যেটা লাগবে সেটা তো তোকে এনেই দিতে হবে, কারণ আমি তোর বিয়ে করা বউ। আচ্ছা, আমি সেটাই বুঝতে পারছি না, যেখানে আমি কোনো কিছু কিনতেই পারি না সেখানে কেন জোর করে আমাকে দিয়ে কিছু করাতে চাইছো? আমি কাপড় কিনে নিয়ে আসলাম, কিন্তু তখন তোমার কাপড় পছন্দ না হলে কি করবে? সেরকম জিনিস তুই আনবি কেন? তুই দেখে শুনে সেই জিনিসটাই আনবি যেটা আমার পছন্দ হবে, বুঝতে পেরেছিস? এখন যা তাড়াতাড়ি। বলে নদী আয়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে বেলকুনিতে চলে গেল। এদিকে আয়ন পড়ে গেল মহা ঝামেলায়। যে ছেলেটা কখনো নিজের জন্য একটা সুতো পর্যন্ত কিনেনি, সে ছেলেটা কিনা এখন একটা মেয়ের জন্য ড্রেস কিনতে যাবে, যেখানে কিনা একটা মেয়ে একটা ড্রেস কেনার জন্য পুরো মার্কেট উলটপালট করে দেয়। কিন্তু আয়নকে তো যেতে হবে, কারণ এই মেয়ের মাথায় সমস্যা আছে। এই মেয়ের মাথায় তার অলরেডি তার ছেঁড়া, যে কখন কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই উল্টাপাল্টা কোনো কিছু হয়ে যাওয়ার আগেই এই মেয়েকে আগে শান্ত করতে হবে। অ্যান্ড অর্ডার থেকে মানি পার্স নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। শপিং মলে এসে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, কিন্তু সে কোনো ড্রেস পছন্দ করতে পারছিল না। তখনই একজন সেলস গার্ল তার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, হ্যালো স্যার, মে আই হেল্প ইউ? ইয়েস, অফকোর্স। আসলে আমি আমার বউয়ের জন্য কিছু ড্রেস নিতে এসেছি, কিন্তু সিলেক্ট করতে পারছি না। প্লিজ হেল্প মি। ইয়েস অফকোর্স, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে আমাদের নতুন কিছু কালেকশন দেখাচ্ছি। আরে না না, সেসবের কোনো প্রয়োজন হবে না। আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিন, তাহলেই হবে। আসলে আমি কখনো মেয়ে মানুষের ড্রেস কিনিনি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই নিউলি ম্যারিড। ওকে, কোনো প্রবলেম নেই, আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আশা করি আপুর ভীষণ পছন্দ হবে। এই বলে সেলস গার্ল তার হিটস ব্যাগ কিছু কালেকশন আয়নকে প্যাক করে দিল। সব মিলে মোটামুটি 23,000 টাকার মতো বিল আসলো। আয়ন বিল পরিশোধ করে বাসে চলে আসলো। নদী তখন ওর বেলকুনিতে দাঁড়িয়ে ছিল। আয়ন রুমে প্রবেশ করে নদীকে ডাক দিল। নদী আয়নের কণ্ঠস্বর শুনে রুমে প্রবেশ করে। আয়নের হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখে নদী ভীষণই অবাক হয়। সে কখনো কল্পনাও করতে পারেনি আয়ন এতগুলো শপিং করে নিয়ে আসবে তার জন্য। তাই সে অবাক দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে থাকে আর সামনের দিকে অগ্রসর হয়। নদী আয়নের সামনে এসে দাঁড়াতে আয়ন তার হাতে থাকা শপিং ব্যাগগুলো নদীর হাতে তুলে দিল আর বলতে লাগলো, এই নাও, খুলে দেখো তোমার পছন্দ হয় কিনা। শিওর, প্লিজ ওয়েট। এই বলে নদী ড্রেসগুলো বের করে দেখতে লাগলো। ড্রেসগুলো নদী ভীষণই পছন্দ হয়েছে, তাই নদী সেই ড্রেসগুলোর মধ্য থেকে একটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে নদীর গলার আওয়াজ শোনা গেল। আয়ন সেদিকে এগিয়ে গেল। আয়ন নদীকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে ওয়াশরুম থেকে চেঁচাচ্ছ কেন? ওই কানা, আমার কি স্বাদ লেগে গেছে নাকি চেঁচাতে? তুই এগুলো কি নিয়ে এসেছিস? কেন? তুমি যেমন ড্রেস ক্যারি করো সেই রকমই তো নিয়ে এসেছি। আর এখানে ড্রেস তো আমার সাইজে হচ্ছে না, তাহলে এখন আমি পরবো কিভাবে? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এখন আমি কি করতে পারি সেটাই আমাকে বলে দাও। আরে কানা, তুই যে ড্রেসগুলো এনেছিস সবগুলোই তো আমার ভীষণ রকম ফিট হচ্ছে। এগুলো গায়ে দিলে তো আমি নিঃশ্বাস নিতে পারবো না। তাহলে এখন আমি কি করব তুই বল? আরে, এটা কি আর আমি জানতাম নাকি? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি কখনো নিজের জন্য ড্রেস কিনি না। তাহলে তোমার জন্য ড্রেস কিনবো কিভাবে? এটা তো তোমার আগেই বোঝা উচিত ছিল। আরে হারামজাদা, এখন এসব কথা রাখ। কিভাবে এখন বিপদ থেকে বার হতে পারবো সেটাই বল। দাঁড়াও, একটা বুদ্ধি আছে। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার ড্রেসগুলো পরে নিতে পারো। এই বলে আয়ন আলমারি থেকে তার একটা শার্ট আর একটা প্যান্ট নদীর দিকে এগিয়ে দিল। আয়নের শার্ট নদীর গায়ে লাগলো, প্যান্ট কোনোভাবেই পরতে পারলো না।
তখনও নদী পড়লো মহা ঝামেলায়। সে কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু অসমে আর কতক্ষণ বসে থাকবে, তাই সে বাধ্য হয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে চলে আসলো। নদীকে এমন অবস্থায় দেখে আয়নের ভীষণ হাসি পাচ্ছিল। সে নিজেকে আর কোনোভাবে সামলে রাখতে পারছিল না। সে সমানে হেসেই চলছিল, আর এইদিকে নদী আয়নের এমন অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছিল। সে ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, এই হারামজাদা, তুই যে মেয়ের গায়ের মাপ দিয়ে এই ড্রেসগুলো নিয়ে এসেছিস, ওই মেয়েগুলোকে এই ড্রেসগুলো দিয়ে আয়, আর আমার জন্য এক্সচেঞ্জ করে আরো 2 সাইজ বড় মাপের কিছু নিয়ে আয়। ও আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না, তুমি ওয়েট করো, আমি যাচ্ছি। এই বলে আইন রুম থেকে বের হতে যাবে, ঠিক ওই মুহূর্তে তার আম্মু এসে তার পথ আঁকলে দাঁড়ালো আর বলতে লাগলো, এই বাড়িতে তোমার ড্রেস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তুমি যে সব ড্রেস পরে এসেছো সেই সব ড্রেস পরেই রেডি হয়ে নাও। কিছুক্ষণ পরে আয়ানের আব্বু বাড়িতে আসলে তুমি যেখান থেকে এসেছো সেখানেই তোমাকে রেখে আসবে। আয়নের আম্মু যখনই নদীকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললেন, ঠিক তখনই নদীও এক মুহূর্ত দেরি না করে আয়নের আম্মুর কথার জবাবে পাল্টা উত্তর দিয়ে বলল, মাই ডিয়ার শাশুড়ি আম্মু, একটা কথা আপনি ভালোভাবে শুনে রাখুন। আমি যখন এই বাড়িতে একবার চলে এসেছি, তখন আপনি যত যাই কিছু করেন না কেন, আমাকে কিন্তু কোনোভাবেই এই বাড়ি থেকে বের করতে পারবেন না। আর এটা আপনি নিজের মাথায় খুব ভালো করে সেট করে নিন। তোমার দুঃসাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুমি আমার বাড়িতে এসে আমাকে থ্রেট দিচ্ছ? যে আপনি যা ভালো মনে করেন তাই, আমি এই ব্যাপারে আর কোনো কথাই বলতে চাই না। আয়নের আম্মু তখন ডাকে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেলেন। নদীর সঙ্গে আর কোনো তর্ক করলেন না। এদিকে নদী তখনও আবারও আয়নকে ড্রেসগুলো এক্সচেঞ্জ করে আনতে পাঠিয়ে দিল। প্রায় ঘন্টাখানেক পর আয়ন সেগুলো এক্সচেঞ্জ করে নিয়ে বাড়িতে ফিরে এসে, এদিকে ওই সময়ে আয়নের বাবা নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরে আসেন। তিনি প্রতিদিনই বাড়িতে এসে সবার আগে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলেন, তারপর বাকি সবার ব্যাপারে খোঁজ খবর নেন। আজকেও তার অন্যতা হয়নি। তিনি বাড়িতে এসে নিজের স্ত্রীকে ডাকতে লাগলেন, আয়নের আম্মু, কোথায় তুমি? এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা বলি। স্বামীর কণ্ঠস্বর শুনে যেন আয়নের আম্মুর ন্যাকামি বেড়ে গেল। তিনি নাকি গলায় রুম থেকে বের হতে হতে বলতে লাগলেন, হয়েছে, আমাকে আর ঢং করে ডাকতে হবে না। আমার কপাল পুড়ে গেছে। আল্লাহ আমার কপালে কি রাখছে আমি নিজেও জানি না। বলি, এসব তুমি কি বলছো? আর কেনই বা বলছো? কি হয়েছে আমাকে খুলে বলো তো শুনি। বলে আর কি লাভ আছে? হবে তো সেটাই যেটা কপালে আছে। আমি বললেও তো আর আমার সঙ্গে ভালো কিছু হবে না। দেখো প্লিজ, তুমি এভাবে কথা বলো না। তুমি খুব ভালো করেই জানো আমার কাছে সবার আগে আমার স্ত্রী। আমি আমার স্ত্রীকে খুশি রাখার জন্য সবকিছু করতে পারি। দেখো, আজ তোমাকে আমি যেটা বলবো সেটা আমাকে খুশি রাখার জন্য নয়, বরঞ্চ এটা বলা চলে যে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভালোর জন্য তোমাকে কথাটা বলবো। আয়নের আব্বু একটু চিন্তিত হয়ে পড়েন। তিনি কোনোভাবেই বুঝতে পারেন না ওনার স্ত্রী ওনাকে ঠিকই এমনটা কি কথা বলতে চলেছেন, যেটা ফ্যামিলির সবার জন্য ভালো হবে। তাই তিনি নিজের স্ত্রীকে বলতে থাকেন, ও আচ্ছা, তাই নাকি? তাহলে আর দেরি করছো কেন? চটপট বলে ফেলো না, কি এমন কথা? আয়নের আম্মু আর দেরি না করে কি হয়েছে সমস্ত ঘটনাটা নিজের স্বামীকে খুলে বললেন। সবকিছু শুনে উনি নিজের স্ত্রীকে বলতে লাগলেন, এসব তুমি কি বলছো? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না আমার ছেলের সঙ্গে এরকম কিছু হতে পারে, যেখানে কিনা পুরো শহর আমার ভয়ে কেঁপে ওঠে। একদমই তাই, আমিও তো সেটাই বলছিলাম। যেখানে আমার স্বামীর ভয়ে বাঘে মহিষে এক কোয়ারে পানি খায়, সেখানে কিনা একটা মেয়ে হয়ে আমার ছেলেকে এভাবে নাচাবে, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। এই মেয়েকে আমি ঠিক 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। ওই মেয়ে তো জানে না আমার পাওয়ার কতটুকু। হ্যাঁ, একদমই তাই। আমিও এই মেয়েটাকে এটাই বুঝাতে চেয়েছিলাম আমার স্বামীর পাওয়ার অনেক, কিন্তু মেয়েটা আমার কথা কোনোভাবেই মেনে নিল না। এখন তুমি নিজেই মেয়েটাকে দেখিয়ে দাও তুমি ঠিক কি করতে পারো। বলে একরাশ উচ্ছ্বাস নিয়ে আয়নের আম্মু রুম থেকে বের হয়ে অয়নের রুমে চলে গেল।
তিনি আয়নের রুমে গিয়ে দেখতে পান নদী সোফার উপর বসে পায়ের উপর পা তুলে মনে সুখে সিগারেট টানছে। মেয়ে মানুষ এভাবে সিগারেট টানতে পারে এটা তিনি জীবনে এই প্রথমবার দেখলেন। তিনি ভীষণ অবাক হয়ে নদীকে বলতে লাগলেন, এই মেয়ে, এসব কি হচ্ছে এখানে? তুমি এগুলো কি করছো? তুমি এখানে এভাবে বসে বসে সিগারেট টানছো কেন? কেন, আপনার রুমটা ছেড়ে দিবেন নাকি আমার সিগারেট খাওয়ার জন্য? একদম চুপ করো বেয়াদব মার। আমি আমি তোমাকে সেই কথা কখন বললাম? তুমি জানো আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষই সিগারেট খাওয়ার সাহস পায় না। সেখানে কি না তুমি রুমের ভিতরে বসে বসে এভাবে আরামসে সিগারেট টানছো? কি করব বলুন, এখন যদি রুমের বাইরে গিয়ে সিগারেট খাই তাহলে সবাই কি বলবে সেটা একবার ভেবেছেন? সবাই বলবে চেয়ারম্যান বাড়ির বউ সিগারেট খায়। এটা কি আপনাদের জন্য শুভকর হবে? এসব ফালতু লেকচার বন্ধ করো। আয়ানের আব্বু বাড়িতে এসেছেন, তোমাকে নিজের রুমে ডাকছেন। ও আচ্ছা, তাই নাকি? শ্বশুরমশাই বাড়িতে এসেছেন এই কথা আপনি আমাকে আগে বলবেন না? এই বলে নদী হাতে থাকা সিগারেটটা ফ্লোরে ফেলে পা দিয়ে পিষে সেটার আগুন নিভিয়ে রুম থেকে বের হয়ে সোজা আয়নের আব্বুর রুমে চলে গেল। সে আগে থেকে সবগুলো রুম ঠিকঠাক ভাবে রেখে দিয়েছিল, তাই আয়নের আব্বুর রুমে পৌঁছাতে তার সেরকম কোনো বেগ পেতে হলো না। আয়নের আব্বুর ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করছিলেন। তখনই নদী ঘরে প্রবেশ করতে করতে আয়নের আব্বুকে উদ্দেশ্য করে চওড়া গলায় বলতে লাগলো, আসসালামু আলাইকুম শ্বশুরমশাই, আপনি নাকি আমাকে ডেকেছেন? এত জোরে সাউন্ড করে আয়নের আব্বুর সঙ্গে কথা বলা দুঃসাহস এই বাড়িতে কারণেই। তাই আয়নের আব্বু অষ্টম আশ্চর্যের মতো নদীর দিকে ফিরে তাকালেন। তিনি কোনোভাবেই এই চেহারাকে চিনতে পারছেন না। এর আগে কোনোদিন এই চেহারাটা তিনি দেখেছেন বলে কোনোভাবেও মনে করতে পারছেন না। তাই তিনি নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার, শুনলাম তুমি নাকি আমার ছেলেকে বিয়ে করেছো? হ্যাঁ শ্বশুরমশাই, কারণ আপনার ছেলেকে আমি অনেকদিন ধরেই পছন্দ করতাম। বারবার তাকে আমি আমার ভালো লাগার কথা বলেছিলাম, কিন্তু সে আমাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। তাই তো আমি এটা করতে বাধ্য হলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি কি জানো আমার সম্পর্কে? আমি তোমার ঠিক কি করতে পারি? উফ শ্বশুরমশাই, বাদ দেন এসব কথা। আপনার ছেলেকে আমার ভালো লেগেছে, তাই আমি বিয়েটা করে নিয়েছি। এখানে আপনার সম্পর্কে জেনে আবার কি লাভ আছে? আমি কি আপনাকে বিয়ে করেছি নাকি? নদীর এরকম মুখের ওপর কথাই আয়নের আব্বু আশ্চর্য হচ্ছিলেন। তিনি কোনোদিন ভাবতে পারেনি এভাবে একটা মেয়ে মানুষ হয়ে তার মুখের উপর কথা বলবে। তো একটা মেয়ে মানুষের সঙ্গে তিনি বাজে আচরণ করতে পারবেন না। তাই তিনি নদীকে বলতে লাগলেন, ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তোমার পরিচয় কি সেটা তো নিশ্চয়ই জানতে পারি? আমার পরিচয় যদি জানেন তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হয়, যতদিন পর্যন্ত আমি নিজের থেকে আপনাকে আমার পরিচয় না দেই ততদিন পর্যন্ত আপনি আমার ব্যাপারে কোনো কিছু জানতে চাইবেন না। নদী এরকমটা কথায় আরো বেশি আশ্চর্য হন। আনের বাবা তিনি কোনোভাবে বুঝতে পারেন না নদী এরকম কথা কেন বলছে, কেমন রয়েছে নদীর এই কথার পেছনে। এদিকে তিনিও সারাদিন বাইরে কাজ করে বাসে এসেছিলেন, তাই ওনার শরীরটা ভীষণ ক্লান্ত ছিল। তাই তিনি নদীর সঙ্গে তর্কে যেতে চাইলেন না। তাই তিনি তখন নদীকে বলতে লাগলেন, তুমি এখন নিজের রুমে যাও। আমি সারাদিন অনেক পরিশ্রম করে এসেছি, এখন টায়ার্ড আছি। অন্যের পয়সা মেরে দিলেও যে কেউ টায়ার্ড থাকতে পারে সেটা আপনাকে না দেখলে সত্যিই বুঝতে পারতাম না। মাই ডিয়ার শ্বশুর মশাই, বাড়িতে আসা নতুন পুত্রবধূর কাছে এমন কথা কখনোই প্রত্যাশা করেনি আয়নের আপু। তাই তিনি ভীষণ রকম আশ্চর্য হয়ে নদীকে বলতে লাগলেন, মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরের পয়সা আর মেরে খাওয়া এসব আমার দ্বারা তুমি কি বোঝাতে চাইছো? সেরকম কিছুই না শ্বশুর মশাই। যখন সময় হবে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন। এখন আপনি তো অনেক কাজ করে এসেছেন, তো বিশ্রাম নিন, আমি আসছি। এই বলে নদী তার শ্বশুর মশাইকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসলো। এদিকে আয়নের আপু যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করে এসেছে তাই ভীষণ ক্লান্ত ছিল। তাই তিনি আর নদীর সঙ্গে কথা বাড়ালেন না, চুপচাপ নিজের রুমে বিশ্রাম নিতে লাগলেন। ঠিক ওই মুহূর্তে আয়নের আম্মু ওই রুমে প্রবেশ করে, আর তখনই আয়নের আম্মু আয়নের আব্বুকে বলতে থাকে, কি ব্যাপার? ওই মেয়েটা এভাবে হাসতে হাসতে তোমার রুম থেকে বের হলো কেন?
শরীর খুবই টায়ার্ড লাগছিল, তাই তিনি নিজের স্ত্রীর সঙ্গে কোনো কথা না বলে অপর পাশ ফিরে বিছানার উপর শুয়ে রইলেন। কিন্তু ওনার স্ত্রী তো হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে মানুষ নন, তাই তিনি নিজের স্বামীকে বলতে থাকেন। কি ব্যাপার? আমি তোমাকে কোনো প্রশ্ন করেছি, তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? দেখো, সব প্রশ্নের উত্তর সব সময় পাওয়া যায় না। বাই দা ওয়ে, আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তাই আমাকে একটু একা থাকতে দাও। আয়নার আম্মু প্রচুর রকম রাগচটা মানুষ হলেও নিজের স্বামীকে তিনি ভীষণ সম্মান আর শ্রদ্ধা করেন, তাই তিনি কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে নদী আয়নের রুমে এসে আয়নকে নাম ধরে ডাকতে লাগলো। ওই আয়নার বাচ্চা, কই তুই, এদিকে আয়। বেসুরো গলায় চিৎকার দিয়ে এভাবে ডাক দেওয়াতে বাড়ির প্রত্যেকটা মানুষই প্রায় নদীর এই ডাকটা শুনতে পেয়েছিল, কিন্তু তারপরও কেউ কোনো কথা বলার সাহস পেল না, কারণ সবাই দেখতে পেয়েছিল আয়নের আব্বু নিজেই নদীর সঙ্গে কোনো তর্কে যায়নি। তাই সবাই মনে মনে এটাই ভেবে নিয়েছিল যে এই মেয়ে নিশ্চিত ডেঞ্জারাস কেউ হবে। সবাই নদীর থেকে দূরে থাকাটাই নিজেকে সেফ মনে করতে লাগলো। এদিকে নদীর ডাক শুনে আয়ন ড্রয়িং রুম থেকে ছুটতে ছুটতে নিজের রুমে চলে আসলো। নদী তখন আয়নকে বলতে লাগলো, কিরে হারামজাদা, আমার ব্যাপারে এত গোয়েন্দা লাগিয়েছিস কেন? তুই কি জানিস এর পরিণাম কি হতে পারে? নদীর কথায় ভীষণ রকম চমকে যায় আয়ন। সে কোনোভাবেই বুঝতে পারে না নদী কেন এই কথাটা বলছে, তাই সে নদীকে বলতে থাকে। মানে আমি তো তোমার কথার আগামাথা কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি হঠাৎ করে আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আর আমি কেনই বা তোমার পেছনে গোয়েন্দা লাগাতে যাব? তাহলে তোর বাবা আমাকে ডেকে নিয়ে এতগুলো প্রশ্ন কেন করলো? তোর বাবা কি জানে আমি তার সম্পর্কে ঠিক কি জানি? মানে তুমি আমার বাবার সম্পর্কে ঠিক কি জানো? আমাকে তো কখনো এ ব্যাপারে কিছুই বলনি। তোকে বলার মতো কোনো কারণ নেই বা সময় হয়ে ওঠেনি, তাই তোকে বলিনি। যখন সময় হবে তখন তুই ঠিক জানতে পারবি। আর একটা কথা তোকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, কান খুলে ঢুকিয়ে নে। আমার পেছনে এভাবে গোয়েন্দা লাগিয়ে কোনো লাভ হবে না। আমাকে আমার মতো করে ছেড়ে দে। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তোমার যদি আমার বাবার সঙ্গে কোনো দেনা পাওনা বা শত্রুতা থেকে থাকতো, তাহলে তো তুমি আমার বাবার সামনাসামনি হয়ে সেটা সম্মুখীন করতে পারতে। সেটার জন্য কি আমাকে বিয়ে করা আদৌ কোনো প্রয়োজন ছিল? এই চুপ কর তুই। তুই একদম আমার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে আসিস না। আমার এইসব কিন্তু একদম ভালো লাগে না। তোকে আমি যেটুকু বলেছি তুই সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাক। এ বলে আয়নকে ঝাড়ি দেয় নদী। আয়ন তখন আর নদীর সঙ্গে কোনো কথাই বলে না, চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আর মনে মনে নিজেকে হাজারবার গালি দিতে লাগলো, কেন যে তার সঙ্গে এরকম কিছু হচ্ছে সেটা কোনোভাবেই বুঝতে পারছে না। সে মনে মনে হাজারবার নিজের ভাগ্যকে দোষারোপ করছে। ভাগ্য কতটা খারাপ হলে একটা মানুষের সঙ্গে এরকম কিছু হতে পারে, এটাই ভাবছিল সে। রাত 11টার সময় নিজের রুমে শুয়ে পড়েছে। এদিকে হঠাৎ করে তখন কেউ ড্রয়িং রুম থেকে চিৎকার করছে, আয়নের আব্বুর নাম ধরে ডাকছে। এই আশরাফ চৌধুরী, কই তুই? আজ তোর একদিন কি আমার একদিন? তোর কত বড় দুঃসাহস! তুই আমার মেয়েকে কিডন্যাপ করে তোর বাড়িতে এনে লুকিয়ে রেখেছিস। আজ তোর মুখোশ আমি খুলে দেব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনতে পেয়েছেন। নদীর আপু এভাবে আয়নদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করছে। নদীর আপুর এমন চিৎকার শুনে সবাই নিজেদের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। আয়নের আপু সবার প্রথমে ছিল। আয়নের আপু নদীর আপুকে দেখা মাত্রই বলতে লাগলেন, কি রে ছোট লোক, ফকিন্নির বাচ্চা, এই মাঝরাতে তুই আমার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? তুই জানিস না এটা ভদ্রলোকের বাড়ি? আমি সবকিছু ঠিকঠাক মতোই জানি, কিন্তু তুই কোন কিছুই জানিস না। তাই এখন আমি তোকে জানাতে এসেছি। তোর সাহস কত বড়! তুই আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস। আমাকে এখনো পাগলা কুত্তায় কামড়ায়নি যে আমি তোর মতো ওই রাম ছাগলের 4 নম্বর বাচ্চার মেয়েকে কিডন্যাপ করতে যাব। আমি পুরুষ, কাপুরুষ নই, এটা মাথায় রাখিস। তুই কোন ধরনের পুরুষ এটা আমার খুব ভালো করে জানা আছে। তুই আমার 2 ছেলেকে গুম করে ফেলেছিস, এখন আমার মেয়েকে কিডন্যাপ করে তোর বাড়িতে এনে লুকিয়ে রেখেছিস। এই দেখ, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোর ছেলেদের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। আর যদি আমি জানতাম তোর ছেলে কোথায় আছে, তাহলে তোর ছেলেদেরকে আমি গুম করে রাখতাম না, খুন করে ফেলতাম। আর আসলো তোর মেয়ের ব্যাপারের কথা। মেয়েদের ব্যাপারে যে আমার অ্যালার্জি আছে সেটা পৃথিবীর কেউ না জানলেও তুই খুব ভালো করেই জানিস। এই আশরাফিকার বাচ্চা, একদম কথা ঘোরানোর চেষ্টা করিস না।
আমি খুব ভালো করে জানি তুই আমার মেয়েকে কিডন্যাপ করে এনেছিস। তুই ছাড়া এই শহরে কারো বুকের পাঠা নেই আমার মেয়ের দিকে হাত বাড়ায়। এভাবে কথা কাটাকাটি চলছিল আর নদীর আপু দুজনের মাঝখানে দাঁড়িয়ে। ঠিক তখনই নদী চোখ কসলাতে কসলাতে রুম থেকে বের হয়ে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছিল, কি ব্যাপার, এটা বাড়ি নাকি মাছের বাজার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো শুনেছিলাম এটা নাকি ভদ্রলোকের বাড়ি, কিন্তু এখন তো দেখছি এখানে ভদ্রলোকের কথা কোনো অভদ্র লোক এখানে বসবাস করার উপযোগী নয়। নদীর কণ্ঠস্বর শুনেই উপরের দিকে ফিরে তাকলেন নদীর বাবা। নদীকে দেখা মাত্র তিনি দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন আর বলতে থাকেন, তোকে এই হারামজাদাটা কিডন্যাপ করে রেখেছে তাই না মা? আমি এসেছি, এখন তোর আর কোনো ভয় নেই। এই হারামজাদার বাচ্চা এমন অবস্থা করব, সে সারা দুনিয়ার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। ঠিক ওই মুহূর্তে আয়নের আপু নদীর আপুকে উদ্দেশ্য করে বলতে থাকেন, তোর এসব ফালতু মার্কা কথা বলা বন্ধ কর। আমি যদি জানতাম এটা তোর মেয়ে তাহলে আমি সেই কখন উষ্টা মেরে আমার বাড়ি থেকে বের করে দিতাম। তুই আমাকে এইভাবে কথা বলছিস? তুই আমার সামনে আমার মেয়েকে উষ্টা মেরে তোর বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছিস? হ্যাঁ বলছি, এই জন্যই তো বলি একটা মেয়ে এতটা বেয়াদব কি করে হতে পারে। তোর মেয়ে তো তোর মতোই হবে, তোর চাইতে ভালো হতো হবে না। তুই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা। আমি আর এক মুহূর্ত তোর আর তোর মেয়ের চেহারাও দেখতে চাই না। এটা তোকে বলতে হবে না, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে তোর বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে তোর শেষ পরিণতি আমি দেখবই ছাড়বো। তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস আর আমার দুইটা ছেলেকে গুম করে রেখেছিস। মনে রাখিস, তোর এই দিন বেশি দিন থাকবে না। একটা সময় আসবে যখন তোর সমস্ত পাপের হিসাব তোকে দিতে হবে। শোন, আমি কোনো পাপ করিনি, আর যদি পাপ করেও থাকি তাহলে সেটা তোর কাছ থেকে শুনতে হবে। এতটাও খারাপ দিন এখনো আমার আসেনি। ভালো ভালো তুই তোর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে বাবা মেয়ে দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এই বলে দিলাম। এভাবেই কথা হচ্ছিল নদীর আপু আর আয়নের আপুর মাঝখানে। আর সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নদী, আয়ান এবং আয়নের পুরো পরিবার। কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছিল না। তবে নদী থেমে যাওয়ার মতো মেয়ে নয়। তার সামনে যে কেউ তাকে খোঁজে দিয়ে কথা বলবে আর সে সেটার প্রতিবাদ করবে না, এরকমটা কখনোই হয়নি। তাই তো নদী আয়নের বাবাকে বলতে লাগলো, এই যে মাই ডিয়ার শ্বশুর মশাই, শুনুন, আপনি এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছেন, আমি সবকিছু চুপচাপ শুনছি। তার মানে এই নয় যে আমি শুধু চুপচাপ শুনেই যাব। আমি কোনো প্রতিবাদ করতে জানি না। শোনো মেয়ে, একদম চুপ করে চলে যাও। তোমার বাবার পরিচয় যদি আমি জানতাম তাহলে সেই কখন তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতাম। নেহাত তোমার বাবার পরিচয়টা আমার কাছে গোপন করেছো, তাই এতক্ষণ এই বাড়িতে থাকতে পেরেছো। ভালোই ভালোই বাবা মেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আই এম সো সরি মাই ডিয়ার শ্বশুর মশাই, আপনি এটা বললেও কোনো লাভ হবে না। আমি এই বাড়ি থেকে আর বের হচ্ছি না, কারণ আমি এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি আর লাশ হয়ে বের হব, এটাই শপথ করেছি। দেখো, নাটক করে কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই জানি তোমরা বাবা মেয়ে দুজনে পাক্কা নাটকবাজ। আমার হাত কতটা লম্বা সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, তাই আমি চাই না তোমাদের সঙ্গে আচরণ খারাপ করতে। আপনার হাত কতটা লম্বা সেটা জেনে আমার কোনো লাভ নেই শ্বশুর মশাই। আমি এই বাড়ির বউ আর আপনার একমাত্র পুত্রবধূ, এটা আপনি নিজের মাথায় খুব ভালোভাবে সেট করে নিন। আয়নের বাবাকে এই কথাটা বলে নদী তার বাবার হাত দুটো ধরে বলতে থাকে, আব্বু, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি যতদিন পর্যন্ত আমার ভাইদের কোনো হদিশ না পাচ্ছি, আমার ভাইদেরকে আমি সুস্থ সহি সালামতে তোমার হাতে তুলে দিতে না পারছি, ততদিন পর্যন্ত মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু মা, আমি তোকে এই বাড়িতে রেখে নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি ওরা সবকটা শয়তানের বংশধর। এরা তোর ক্ষতি করেই ছাড়বে। আমার ক্ষতি করার মতো দুঃসাহস ওদের নেই। ওরা পারলে চেষ্টা করে দেখুক। তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। তুমি তোমার মেয়ের উপর এইটুকু ভরসা রাখতেই পারো। এই বলে নদীর বাবা সেখান থেকে মেয়েকে ছাড়া যেতে না চাইলেও নদী তার বাবাকে জোর করে ও বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলো। এদিকে নদীর বাবা চলে যাওয়ার পরে নদী আয়নের বাবার সম্মুখীন হয়ে দাঁড়ালো আর তারপর আয়নের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্বশুর মশাই, এবার তো আপনি আমার পরিচয় পেয়ে গেছেন, তাহলে আপনি নিজেই ভেবে নিন এরপর থেকে আপনার প্রতিটা সেকেন্ড কতটা আতঙ্কের ভেতর কাটবে।
আমাকে আতঙ্ক দেখাবে? এরকম কোনো মায়ের সন্তান পৃথিবীতে পয়দা হয়নি। আর তুমি তো সামান্য একটা মেয়ে মানুষ মাত্র। এ বলে আয়নের বাবা সেখান থেকে নিজের রুমে চলে যাচ্ছিলেন। সিঁড়ি দিয়ে যখন তিনি উপরের দিকে উঠছিলেন তখনই পিছন থেকে নদী বলতে থাকে, মাই ডিয়ার শ্বশুর মশাই, আমি মেয়ে বলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার ধ্বংসের কারণ আমি হব। আপনাকে ধ্বংস না করা পর্যন্ত আমি ক্লান্ত হব না। নদীর কথায় আয়নের বাবা তার দিকে হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে নদী বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকাতে আয়ন নদীকে বলতে থাকে, কি ব্যাপার? আমরা এখানে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো না রুমে যাওয়া যাক, আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। কথাটা শোনা মাত্রই নদী একটা শয়তানি মার্কা হাসি দিয়ে আয়নের দিকে ফিরে তাকালো আর বলতে লাগলো, ওরে আমার জামাইটা, তোকে ঘুমাতে হবে। তুই হয়তো ভুলে গেছিস আজ আমাদের শুক্রাত। মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলবে কি? রুমে চলো, তারপর তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এ বলে আয়নকে নিয়ে নদীর রুমে চলে আসলো। এইদিকে নদীর বাবা খালি হাতে বাড়িতে ফিরে আসতে দেখে নদীর আম্মু এগিয়ে আসেন। মেয়েকে ওনার স্বামীর সঙ্গে দেখতে না পেয়ে তিনি নিজের স্বামীকে প্রশ্ন করেন, কি ব্যাপার, তুমি খালি হাতে ফিরে এলে যে? মেয়ে কোথায়? মেয়েকে খুঁজে পাওনি? মেয়েকে খুঁজে পেয়েছি, কিন্তু মেয়ে নিজেই আমার সঙ্গে আসেনি। এমন কথাই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যান নদীর আম্মু। তিনি নিজের স্বামীকে আবারও বলতে থাকেন, আরে এসব কি বলছো তুমি? মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে না, একদমই নয়। আমার মাথা খারাপ হতে যাবে কেন? যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই তোমার মেয়েকে একবার ফোন করে জেনে নিতে পারো। তুমি কি ভেবেছো আমি সেই চেষ্টা করিনি? আমি নদীর নাম্বারে অনেকবার ফোন করেছি, কিন্তু নাম্বার বারবার সুইচ অফ বলছে। হতে পারে হয়তো, বা ফোনে চার্জ নেই আর চার্জ দিতে ভুলে গেছে। আমি নিজে তোমার মেয়ের সঙ্গে কথা বলে এসেছি। কাল সকাল হলেই তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলতে পারবে। এখন খাবার দাও, ক্ষুধা লাগছে। এ বলে নদীর আপু নদীর আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে খাবার টেবিলে চলে গেলেন। নদীর আম্মু নিজের স্বামীর সঙ্গে আর তর্ক করার সাহস পেলেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন ওনার স্বামী কখনোই এয়ারকি ঠাট্টা পছন্দ করে না। যা বলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড, সত্য কথাই বলেন। তাই এবারও তিনি ভেবে নিলেন যে ওনার স্বামী একদম সত্য কথাই বলেছে। তাই তিনি খাবার টেবিলে ওনার স্বামীর জন্য খাবার সাজিয়ে রাখলেন। কিছুক্ষণের মধ্যে নদীর আপু ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলেন। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু নদীর আম্মু কোনোভাবেই এটা নিশ্চিত হতে পারছিলেন না যে নদী একদমই ঠিক আছে আর কোনো সেফ জায়গায় আছে। তাই তিনি আবারও নিজের স্বামীকে বলতে লাগলেন, আচ্ছা তুমি আমাকে একটা সত্যি করে বলো তো কথা। আমি নিজের মনকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। আমার মেয়েটা ঠিকঠাক আছে তো? আসলে ছেলেগুলোকে হারিয়েছি, কিন্তু মেয়েটাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। দেখো, তুমি খুব ভালো করে জানো আমি ঠাট্টা মশকরা এই জিনিসগুলো একদমই পছন্দ করি না। যা বলছি একদম সত্যি কথাই বলছি। সারাদিন এমনিতেই অনেক ধকল গেছে, এখন আমাকে ঘুমাতে দাও। এই বলে নদীর আপু ঘুমিয়ে পড়লেন। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নদী সবার জন্য নাস্তা বানালো। আয়ন তখনও বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আয়নের বাবা প্রতিদিন সকালবেলা বাসা থেকে নাস্তা করে তারপরে বের হন। তিনি সকালবেলা নাস্তা টেবিলে এসে দেখতে পান সারা টেবিল জুড়ে হরেক রকমের খাবার দিয়ে সাজানো, যেটা তাদের বাড়িতে সচরাচর কখনো সেরকম ভাবে হয়ে ওঠে না, কারণ আয়নের বাবা কখনোই সকালবেলা ভারী কোনো খাবার খান না। তাদের ফ্যামিলির অন্যান্য মানুষগুলো ঠিক এরকমই, তারা সকালবেলা খুবই হালকা এবং সামান্য খাবার খেয়ে থাকেন। তাই তো তিনি খাবার টেবিলে এত রকমের খাবার দেখে ভীষণ রকম অবাক হন এবং আয়নের আম্মুকে ডাকতে থাকেন। এই কই গেলা তুমি? একবার এদিকে আসো তো। আয়নের আপুর কণ্ঠস্বর শুনে রুম থেকে বের হয়ে আসেন আয়নের আম্মু। তিনি নিজেও খাবার টেবিলে এসে এত বাহারি রকমের নাস্তার আইটেম দেখে অবাক হয়ে বলতে থাকেন, এত খাবার নাস্তার টেবিলে কোথা থেকে এসেছে? কে বানিয়েছে এসব খাবার? আমি তো কোনোদিন এসব খাবার বানাইনি। এটা শুনে আয়নের আব্বু তো ভীষণ রকম আশ্চর্য হন। তিনি তো ভেবে পান না কে তাদের বাড়িতে এত সাত সকালে ঘুম থেকে উঠে এত রকমের নাস্তা বানিয়েছে। তাই তিনি আয়নের আম্মুকে বলতে থাকেন, মানে এসব তুমি বানাওনি? তাহলে কে বানিয়েছে? এসব আমাদের বাড়িতে তো
আর অন্য কোনো মেয়ে মানুষ নেই? তখনই কিচেন থেকে বের হয়ে আসে নদী আর তার শ্বশুর মশাইয়ের সম্মুখীন হয়ে বলতে থাকে। কেন শ্বশুর মশাই, আপনি কি আমাকে চোখে দেখতে পান না নাকি? আমি আপনার পুত্রবধূ আর এই বাড়ির নতুন সদস্য, সেটা কি আপনি ভুলে গেছেন? নদীর এমন কথাই নদীর শ্বশুর শাশুড়ি দুজনেই তার দিকে ফিরে তাকায়। নদীর শাশুড়ি তাকে কিছু বলতে চাইলে নদী ওনাকে বাধা দিয়ে নিজেই বলতে থাকেন। আমি তোমাকে একবার বলে দিয়েছি, তোমাকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মানি না। এই কথাটা কি তোমার কানে যায়নি? তার আগে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দিন, আমি আপনাকে যে বললাম আমি আপনার পুত্রবধূ, সেটা আপনার কান দিয়ে ঢোকেনি নাকি? নিজের স্বামীকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে কখনো দেখেনি আয়নের আম্মু, তাই তিনি ভীষণ রকম রেগে গিয়ে নদীকে বলতে থাকে। এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। কত বড় দুঃসাহস তোমার! তুমি আমার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করছো। তুমি জানো ওনার পাওয়ার সম্পর্কে? আই এম সো সরি মাই ডিয়ার শাশুড়ি আম্মু। কারো পাওয়ার এ ব্যাপারে জেনে আমার কোনো লাভ নেই। আমি এখানে যেটা করতে এসেছি সেটা করে তবে এখান থেকে যাব। তার আগে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাকে এখান থেকে এক পাও সরাতে পারবে না। এটা আপনার মাথায় ভালোভাবে সেট করে নিন। নদীর এমন কথাই আয়নের আপু নিজের রাগ আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলেন না। তিনি বাহিরের একটা মেয়ের সঙ্গে রাগ দেখানো নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না, এটাই তিনি মনে করেন। তাই তিনি নদীকে কোনো কথা না বলে নিজের স্ত্রীকে বলতে লাগলেন। তোমাকেও বলিহারি, বাড়িতে বাইরের মেয়ে এসে কিচেনে কেন ঢুকতে যাবে? তুমি কি করছিলে? তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা বানাতে পারলে না? তখনই আয়নের আম্মু একটু থতমত খেয়ে বলতে থাকেন। না মানে, আসলে আমি তো আসতে চাইছিলাম, কিন্তু কাজের মেয়েটা বলল আজ নাকি আমাকে কিচেনে আসতে হবে না, সে সব সামলে নেবে, তাই তো আসিনি। আচ্ছা ঠিক আছে, যা করেছো বেশ করেছো। এখন তোমাকে যেটা বলি সেটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। আজকের পর থেকে যদি পারো তুমি আমার জন্য নাস্তা বানাবে, তা না হলে আমি এই বাড়িতে নাস্তাই করব না। এরকম ফালতু জিদ দেখিয়ে কোনো লাভ হবে না মাই ডিয়ার শ্বশুর আব্বু, কারণ আমি এই বাড়ির পুত্রবধূ। আমি থাকতে কেন আমার শাশুড়ি মা কষ্ট করে রান্না করতে যাবেন? আমার রান্না করা খাবারই আপনাকে খেতে হবে। আয়নের আপু তখন কোনো কথা না বলে রাগে ফুসফুস করতে করতে টেবিল থেকে উঠে চলে গেলেন। এদিকে আয়নের আম্মু তো রেগে মেগে নদীর সামনে গিয়ে দাঁড়ালেন আর নদীকে বলতে লাগলেন। এই মেয়ে, তোমার কি মানুষ হবার চিন্তা ভাবনা নেই নাকি? এরকম টস তুমি কেন করলে? তোমার জন্য আমার স্বামী খাবার না খেয়েই বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন। এখন সারাটা দিন ওনার খারাপ যাবে। চিন্তা নেই শাশুড়ি আম্মু, আমার শ্বশুর মশাইয়ের খারাপ দিন সবে তো শুরু হলো। সামনে আরো অনেক কিছুই হবে যেগুলো আপনি নিজ চোখে দেখতে পাবেন। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে নদী তার শাশুড়ি মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের খাবার টেবিলে বসে গেল। আয়নের আম্মু এসব দেখে রাগে ফুসফুস করছিলেন, কিন্তু নদীকে কোনো কথা বলার সাহস তিনি পাচ্ছিলেন না, কারণ তিনি খুব ভালো করে জানেন ঢিল ছুঁড়লে পাটকেলটা ওনাকেই খেতে হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই। নদী নাস্তা শেষ হলে নিজের রুমে চলে গেল। এদিকে আয়ন তখনও বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা প্রায় 11টার মতো বেজে গেছে, তাই নদী আয়নকে ঘুম থেকে ডেকে তুলতে গেল। নদী আয়নের নাম ধরে ডাকতে লাগলো। আয়ন নদীর ডাক শুনে বিছানায় উঠে বসলো, কিন্তু পর মুহূর্তে সে যেটা দেখতে পেল সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না। আয়ন ঠিক ওই মুহূর্তে লক্ষ্য করলো তার গায়ে কোনো কাপড় নেই, শুধুমাত্র কম্বল মুড়ি দিয়ে সে এতক্ষণ শুয়েছিল। সে তখনই অনেকটা আশ্চর্য হয়ে নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো। কি ব্যাপার, আমার শরীর থেকে কাপড় কোথায় গেল? তখনই নদী দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। নদীর হাসিটা রহস্যজনক, সেটা আয়ন খুব ভালোভাবে বুঝতে পারলো, তাই সে নদীকে বলতে লাগলো। কি ব্যাপার, তোমার হাসির কারণটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে টিপি টিপি হাসছো কেন? ওমা, একজন মানুষ ঘুমিয়ে আছে আর তার শরীর থেকে কাপড় উধাও হয়ে গেছে, তাহলে আমি হাসবো না তো কি কাঁদবো নাকি? আরে হ্যাঁ বাবা, আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, আমার শরীর থেকে কাপড় কোথায় গেল? আমি তো বিছানাতেই ঘুমিয়েছিলাম, কিন্তু এর আগে তো কখনো আমার সঙ্গে এরকমটা হয়নি। তাহলে আজকে কেন আমার সঙ্গে এরকম কিছু হয়েছে? ও আচ্ছা, এই কথা তাহলে আমি এতক্ষণে কনফার্ম হতে পারলাম যে আমার জামাইটা আসলেই ভার্জিন। কারণ নন ভার্জিন হলে তো
এর আগেই শরীর থেকে কাপড় হারিয়ে যেত। মানে তুমি আমার সঙ্গে আবার উল্টাপাল্টা কিছু করনি তো? আরে না না জামাই, এরকমটা কখনো চিন্তাও করো না। তোমার বউয়ের চরিত্র একদম ঠিক আছে। আর যাই করি না কেন, নিজের জামাইয়ের সঙ্গে উল্টাপাল্টা কিছু করার চিন্তা তো কখনোই করতে পারি না। যাও এখন ফ্রেশ হয়ে আসো, নাস্তার টেবিলে তোমার জন্য নাস্তা রেডি করা আছে। আমি নাস্তা করে নিয়েছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এই বলে নদী ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে বেলকনিতে চলে গেল। এদিকে আইন বিছানা থেকে নেমে দেখতে পেল তার জামা কাপড় সব ফ্লোরে পড়ে আছে। সে সেখান থেকে কোন রকমে কাপড়গুলো তুলে নিয়ে নিজেকে আবৃত করে ওয়াশরুমে ঢুকে গেল। আইনের বাবা একজন উপজেলা চেয়ারম্যান, তিনি নিজের অফিসে বসে আছেন। তখন ওনার একজন কর্মী এসে ওনাকে বলতে লাগলেন, স্যার, আমি শুনলাম হাসনাত সাহেব নাকি আপনার নামে মামলা করেছেন আপনার ছেলেদেরকে গুম করার ব্যাপারে। সে মামলা করুক আর যাই করুক না কেন, আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন, সত্যের জয় নিশ্চয়ই হবে। আমি কোনো পাপ করিনি, আমি খুব ভালো করেই জানি। তাই ওরা আমার সঙ্গে যত শত্রুতা করুক না কেন, আমার খারাপ কিছুই কখনো করতে পারবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ স্যার, সেটা তো আমরা খুব ভালো করেই জানি। আপনি কখনো কোনো খারাপ কাজ করতেই পারেন না। তবে ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে, সেভাবে মনে হয় আপনার ক্ষতি করেই ছাড়বে। একটা কথা মনে রাখবেন, সত্যের পথে থাকলে কষ্ট আসবে, কিন্তু কোনোদিন ধ্বংস আসবে না। তাই আপনাকে ধ্বংস করা অসম্ভব। আল্লাহ আমার সহায় আছেন, তিনি আমাকে বাঁচিয়ে নেবেন। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আপনি নিজের খেয়াল রাখবেন। শুনেছি ওরা নাকি ভীষণ রকম ভাবে বেপরোয়া হয়ে লেগে আছে, যে কোনো সময় আপনার যে কোনো রকম ক্ষতি করে দিতে পারে। এই বলে উনি আয়নের আপুর অফিস থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে আয়নের আপু নিজের অফিসে বসে বসে ভাবছেন, এটা কি সত্যি নাকি ওনাকে ফাঁসানোর জন্য মিথ্যা মিথ্যা এরকম নাটক সাজানো হয়েছে। কারণ নদীর আপু ছিলেন পৌর উপজেলার ওনার একমাত্র প্রতিদ্বন্দ্বী। নদীর আপু এরকম কিছু করতে পারে বলেই ধারণা করেন তিনি, কিন্তু সত্যটা কি সেটাই তিনি এখনো বুঝতে পারেনি। তাই তিনি শুধুমাত্র সময় অপেক্ষা করছেন কখন সত্যটা সবার সামনে আসবে। তবে তার জন্য ওনাকে কতটা সময় অপেক্ষা করতে হবে সেটা ওনার অজানা। তবে এই মুহূর্তে এটা ছাড়া তো আর কোনো কিছুই কর নেই। এদিকে বেলকনিতে বসে বসে নদী মনে মনে ভাবছে, যদি এরকমটাই হয়ে থাকে, আয়নের আপু তার দুই ভাইকে কিডন্যাপ করে নাই থাকেন, তাহলে কে এমন আছে যে তার দুই ভাইকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে। নদী কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কারণ এই শহরে তাদের জানাশোনা মাত্র একজনের শত্রু আছে, সেটা আয়নের আপু। অন্য কারোর সঙ্গে তো তাদের কোনো সেরকম কোনো শত্রুতা নেই। তাহলে কে এই ব্যক্তি, কে তার দুই ভাইকে গুম করে রেখেছে? তখনই নদীর চিন্তা ভাবনা ছেদ ঘটিয়ে আয়ন পিছন থেকে বলতে থাকে, কি ব্যাপার? শুনলাম তুমি নাকি এসব ফালতু নাস্তা বানিয়েছো। আমরা কেউই এসব ফালতু নাস্তা খাই না, সেটা কি তুমি জানো না? হঠাৎ করে পেছন থেকে আয়নের এমন কথায় ভীষণ রকম রেগে যায় নদী। সে চিৎকার দিয়ে আয়নকে বলতে থাকে, তুই খাবি, তোর ঘাড় খাবে। আমি এত কষ্ট করে রান্না করেছি, তাহলে তুই খাবি না কেন? আর যেগুলো খাস সেগুলো কোনো মানুষের খাবার? এগুলো মানুষের খাবার নাকি গরু ছাগলের খাবার, সেসব কিছু নিয়ে তো তোমাকে চিন্তা করতে কেউ বলেনি। কিন্তু তুমি এসব উল্টাপাল্টা রান্না কেন করেছো? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। এখন চুপচাপ আমার মাথা না খেয়ে খাবারগুলো খেয়ে নে, এটাই তোর জন্য ভালো হবে। তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তোকে বলে দিলাম। আয়ন তখন আর কোনো কথা বলার সাহস করে না, কারণ সে খুব ভালো করে বুঝতে পারলে নদী প্রচন্ড রকম রেগে আছে। এখন নদীর সঙ্গে কথা বলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই সে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে নদী বেলকনিতে বসে থাকা অবস্থায় তার ফোনে রিংটোন বেজে উঠল। একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এসেছে। ভিডিও যদিও নদী কখনোই আননোন নাম্বার থেকে আসা কল সেরকম একটা রিসিভ করে না, কিন্তু এই মুহূর্তে তার কেন জানি মনে হলো কলটা রিসিভ করা উচিত। তাই সে আর 7 পাঁচ চিন্তা না করে ফোনটা উঠালো এবং সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো। কল রিসিভ করতে অপর প্রান্ত থেকে দেখতে পেল তার দুই ভাইকে দুইটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাদের অবস্থা একদম নাজেহাল, প্রচন্ড রকম মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। নদী এসব কিছু সহ্য করতে না পেরে সে চিৎকার দিয়ে বলে উঠল, কে রে তুই হারামজাদা? আমার দুই ভাইকে এইভাবে কিডন্যাপ করে আটকে রেখেছিস কোন সাহসে? সাহস থাকলে আমার সামনে আয়।
তখনই কেউ একজন ক্যামেরার পিছন থেকে ধীর গলায় নদীকে বলতে লাগলো, কুল ম্যাডাম কুল, এভাবে উত্তেজিত হবেন না, তাহলে যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আমাদের সঙ্গে খেলাটা খেলবে কে? মানে কি, তুই আমার ভাইদেরকে এইভাবে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছিস কেন? আরে ম্যাডাম, আপনার সঙ্গে আমার কিছু দেনা পাওনার ব্যাপার স্যাপার আছে। আপনি একটা কাজ করুন, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, এখানে চলে আসুন, তারপর আপনাকে সামনাসামনি সব বলে দেবো, কেমন? হ্যাঁ? ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কোথায় আসতে হবে সেটা তুই বলে দে, আমি এক্ষুনি আসছি। আরে ম্যাডাম, এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। যখন সময় হবে তখন আমি নিজেই আপনাকে টেক্সট করে জানিয়ে দেব। এখন আপনি একটু শান্ত হন, এত হাইপার হলে চলে বলুন? এই বলে নদীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অপর প্রান্ত থেকে কিডন্যাপার কলটা কেটে দিল। নদীর আগে যেন চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, কার এত বড় সাহস যে তার ভাইদেরকে এভাবে লুকিয়ে রেখেছে। কিন্তু কি করবে, এই মুহূর্তে তার কোনো কিছুই কর নেই। যতক্ষণ পর্যন্ত নিজের ভাইদেরকে নিজের হাতে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেকে শান্ত রাখতে হবে আর তার অপেক্ষা করতে হবে। কিন্তু কোনোভাবেই অপেক্ষা করতে পারছিল না নদী। তার কাছে শুধু বারবারই এটাই মনে হচ্ছিল কখন সে তার ভাইদের কাছে যাবে, কখন তার ভাইদেরকে নিজের চোখে একবার সামনে থেকে দেখবে। সময় তার কাটতে চাইছিল না। সন্ধ্যা হয়ে এসেছে, নদী নিজের রুমের ভিতর পায়চারি করছে। তখন হঠাৎ করে তার মোবাইল বেজে উঠলো, টেক্সট আসলো, সেখানে একটা ঠিকানা দেওয়া। ঠিকানাটা নদী খুব ভালো করে চিনে, এটা জানে এটা জঙ্গলের ভিতর একটা রিসোর্ট। হ্যাঁ ভিউয়ার্স, আপনার একদমই ঠিকই শুনতে পেরেছেন, এটা পূর্বাইলের একটা রিসোর্টের অ্যাড্রেস আছে। যাই কিছু হোক না কেন, নদী এত কিছু চিন্তা করার সময় নেই, তার হাতে একদমই সময় ছিল না। তার কাছে সবার আগে তার ভাইদের জীবন আর তাদের ভালো থাকা। তাই সে এত কিছু চিন্তা না করে হুট করে রুম থেকে বের হয়ে গেল। আয়ন তার পিছন পিছন বাসা থেকে বের হয়, কিন্তু নদী আয়নের রুম থেকে তার বাইকের চাবি নিয়ে বের হয় এবং সঙ্গে সঙ্গে বাইকটা নিয়ে চোখে পলকের মধ্যে কোথাও যেন উধাও হয়ে গেল। আয়ন তার পিছনে পিছনে বাসা থেকে বের হলো, তাকে আর কোথাও খুঁজে পেল না। হুট করে এভাবে নদী বাড়ি থেকে বের হয়ে যাওয়াতে আয়ন অনেকটাই চিন্তিত হয়ে পড়ল। সে তার আম্মুর কাছে সমস্ত ব্যাপারটা খুলে বলল। তার আম্মু এসব ব্যাপারে কোনো পাত্তা দিলেন না। তিনি মনে মনে ভাবলেন নদী হয়তো এই বাড়ি ছেড়ে চলে গেছেন আর তিনি বিপদমুক্ত হয়েছেন, কিন্তু আমাদের মতো সেরকমটা মনে হলো না। আয়ন খুব ভালোই আন্দাজ করতে পারলো নদী কোনো প্রবলেমে পড়েছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তার আব্বুর অফিসে চলে গেল। তার আব্বুর এসব কিছু বলার পর তার আব্বু তাকে বলতে লাগলো, আচ্ছা বাবা, তুই আমাকে এসব কথা কেন বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমার কি করার আছে? আব্বু, আমি শুনেছি নদী বেলকনিতে বসে দুপুরে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। তার বাড়ির ব্যাপার নিয়ে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। প্লিজ আব্বু, তুমি এই ব্যাপারটা নিয়ে একটু খোঁজ নাও, নদীর কোনো বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই এত অধৈর্য হোস না, আমার উপর একটু ভরসা রাখ। আমি তো তোর আব্বু, আর আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোর বিয়ে করা স্ত্রীর কোনো ক্ষতি হতে দেব না। আমরা মেনে না নিলেও সে তোর বিয়ে করা স্ত্রী, এটা আমি বুঝতে পারছি বাবা। হ্যাঁ আব্বু, একদমই তাই। তোমার যদি শত্রুতাতে কেউ থাকে সেটা তার বাবার সঙ্গে। আমাদের তো কোনো শত্রুতা নেই। আমি তো নদীকে বিয়ে করেছি, সেটা যেভাবেই হোক, তাই তাকে রক্ষা করা আমার দায়িত্ব। এই বলে আয়ন তার বাবার অফিসে বসে বসে আল্লাহর নাম জপ করতে থাকেন। আল্লাহ তাআলার নাম জপ করতে থাকেন আর যাতে নদীর কোনো বিপদ আপদ না হয় সেই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। এদিকে নদীর আপু অফিস থেকে বের হয়ে সোজা থানায় চলে গেলেন কমিশনারের সঙ্গে কথা বলার জন্য। দ্রুত স্টেপ নেওয়ার ব্যবস্থা করতে বললেন, কিন্তু নদী তার নিজের মোবাইলটা বাসে ফেলে রেখে গেছিল, যার কারণে তার লোকেশন এত সহজে ট্র্যাক করা যাচ্ছিল না। অর্থপর যে হোয়াটসঅ্যাপের নাম্বার থেকে নদীর ফোনে কল এসেছিল সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটা একটু ট্র্যাক করা হলো আর তারা সহজে লোকেশনটা বের করে ফেলো। এদিকে নদী ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। পূর্বাইলের ঘন জঙ্গলের ভিতরে রিসোর্টের সামনে বাইকটাকে দাঁড় করিয়ে নদী সামনের দিকে অগ্রসর হতে লাগলো। সেখানে কাউকে দেখা গেল না। চারপাশে একদম নীরব শুনশান নীরবতা বিরাজ করছে এখানে। নদী দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। ভিতরটা ভীষণ অন্ধকার আর অনেক পুরনো।
অনেক বছর কেউ এখানে আসেনি এরকমটাই মনে হয়। চারিদিকে নোংরা আবর্জনা, বিদঘুটে গন্ধ আর ধোলা বালিতে ভরে আছে। নদীর সামনের দিকে এগিয়ে আসলো আর নিজের কণ্ঠস্বর উঁচু করে বলতে লাগলো, আমি এসে গেছি, কে আছেন সামনে আসেন। তখনই আড়াল থেকে সেই কণ্ঠস্বরটা ভেসে উঠল, যেটা নদী তখন ভিডিও কলে ক্যামেরার পিছন থেকে শুনেছিল। আরে ম্যাডাম, আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, তাড়াতাড়ি যখন চলে এসেছেন তখন একটু অপেক্ষা করুন। আসলে বাঁশর রাতের কাজগুলো তো সব অন্ধকারেই করতে হয়, তাই না? মানে হোয়াট ডু ইউ মিন বাই বাসর রাতের কাজ? আরে ম্যাডাম, এত অধৈর্য হচ্ছেন কেন? বললাম তো, আপনি অপেক্ষা করুন, সময় হলে সব কিছুই বুঝতে পারবেন। দেখ, আমার হাতে অত টাইম নেই। আমার ভাইরা কোথায় আছে ওদেরকে আমার হাতে তুলে দে, আর তোর কি দেনা পাওনা আছে সেটা আমার সাথে মিটিয়ে নে। রাগে গজগজ করতে করতে কথাটা বলল নদী। এদিকে কিডন্যাপার ততক্ষণে নদীর সামনে এসে দাঁড়িয়েছে। মানুষটা তার অচেনা কেউ নয়, মানুষটাকে সে ভীষণ ভালো করে জানে। হ্যাঁ, আপনারা একদমই ঠিক শুনেছেন, এই মানুষটা আর কেউ নয়, নদীর আপন চাচাতো ভাই। যে মানুষটা দীর্ঘদিন ধরে নদীর পেছনে পড়ে আসে, তাকে বারবার বিরক্ত করছে তার সঙ্গে রিলেশনে যাওয়ার জন্য, কিন্তু নদী কোনোভাবেই রাজি হচ্ছিল না এই বদমাইশ মার্কা ছেলেটার সঙ্গে রিলেশনে যেতে। নিজের আপন চাচাতো ভাইকে কিডন্যাপারের জায়গায় দেখে নিজের রাগ আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না নদী। সে চিৎকার দিয়ে বলতে লাগলো, এসব কি হচ্ছে? তুই এখানে? তোর এত বড় সাহস যে তুই আমার ভাইদেরকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, কারণ তোকে পাওয়ার শখ তো আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিলি না। বিয়ে না হয় তোকে নাই করতে পারলাম, বাসর করতে তো নিষেধ কোথায়? ও আচ্ছা, এই কথা। তুই আমার সঙ্গে বাসর করবি এটা তো তুই আমাকে আগে বললেই পারতি, তাহলে একেবারে রেডি হয়ে তবেই আসতাম, তাহলে তো পুরো মজাটাই পেতি। আরে সেটার কোনো প্রয়োজন নেই, তুই এমনিতেই হট আছিস, তোর থেকে এমনিতেই মজা নেওয়া যাবে। এখন চল, ভিতরে রুম রেডি করা আছে। সে না হয় যাওয়া যাবে, কিন্তু তুই আমাকে আগে এটা বল আমার ভাইয়েরা কোথায় আছে। আগে আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করব, তারপর তোর সঙ্গে দেনা পাওনার হিসাব বুঝে নিব। কাম অন, আমি ফাজিল হতে পারি কিন্তু মিথ্যেবাদী নয়। তোর ভাইরা আমার কাছেই আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিলি, তুই তোর ভাইদেরকে পেয়ে যাবি। এই বলে নদী ওই ছেলেটার সঙ্গে যেতে না চাইলে সেই নদীর হাত ধরে অনিচ্ছাকৃত ভাবে উপরের রুমে নিয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে পুলিশ ওই রিসোর্টে প্রবেশ করে আর কিডন্যাপারকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোর খেলা শেষ হয়ে গেছে, আমি চলে এসেছি। তুই এত বড় একটা জাল পেতেছিস সেটা আমরা বুঝতেই পারলাম না। হঠাৎ করে এমন কথায় পিছন ফিরে তাকে কিডন্যাপার। সে কখনো ভাবতে পারেনি তাদের সাজানো গোছানো প্ল্যানে জল ঢেলে দেবে কেউ এভাবে। ঠিক ওই মুহূর্তে এসে নিজের পিস্তল বের করে নদীর কপালে ঠেকাতে গেলে নদী তার হাতে লাথি দিয়ে তার হাত থেকে পিস্তলটা ফেলে দিল। আর ওই মুহূর্তে পুলিশ সেটাকে জব্দ করে তাকে গ্রেপ্তার করে নিল। নদী আর পুলিশ কমিশনার সামনাসামনি দাঁড়িয়ে আছে। নদী তখন পুলিশ কমিশনারকে বলতে লাগলো, ধন্যবাদ কমিশনার সাহেব, আপনি সময় মতো এখানে এসে না পৌঁছালে আজ হয়তো আমাকে সবকিছু হারাতে হতো। ম্যাডাম ধন্যবাদ, আমাকে দিয়ে লাভ নেই। ধন্যবাদ আপনি আপনার শ্বশুর মশাইকে দিন। উনি যদি সময় মতো আমাদেরকে এই ব্যাপারটা না জানাতেন তাহলে আমরা এখানে পৌঁছাতেই পারতাম না। মানে এসব আপনারা কি বলছেন? আমার শ্বশুর মশাই নিজে আপনাদের কাছে রিপোর্ট করেছেন এই ব্যাপারে? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিকই শুনতে পেয়েছেন। আপনি যখন হুট করেই বাসা থেকে কাউকে কোনো কিছু না বলেই বের হয়ে যান, তখন আপনার স্বামী আপনার শ্বশুর মশাইকে সবকিছু খুলে বলেন, আর তারপরেই উনি আমাদের কাছে কমপ্লেন করতে আসেন। তারপরেই আমরা কিডন্যাপারের ফোনটা ট্রেস করে এখানেই চলে আসি, তাই ধন্যবাদটা ওনাকেই দিবেন। এই বলে পুলিশ কমিশনার সেখান থেকে চলে গেল। এইদিকে নদী তার ভাইদেরকে একটা তালাবদ্ধ রুমের ভিতর থেকে উদ্ধার করলো। নদী তার ভাইদেরকে নিয়ে রিসোর্টের বাইরে আসতে দেখতে পেল আয়ন আর তার বাবা সেখানে দাঁড়িয়ে আছে। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে নদীর বাবা। নদী তখন তার ভাইদের তার বাবার কাছে রেখে
দিয়ে সে তার শ্বশুর মশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, আই এম সো সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আমি না জেনেই আপনার সঙ্গে অনেক বাজে আচরণ করে ফেলেছি। ব্যাপার না, ছেড়ে দাও সেসব কথা। তোমার জায়গায় আমি থাকলে হয়তো এরকমটাই করতাম। বাই দ্য ওয়ে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলের সঙ্গে বিয়েটা আমি ঠিক যেইভাবে করেছি, ডিভোর্সটাও আমি সেভাবেই করে দেব। ফাও ফাও একটা সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখবো না। কথাটা বলতে নদীকে জোর করে একটা ধমক দেন আয়নের আব্বু, আর তারপরে তিনি বলতে থাকেন, একদম চুপ করো। আর ভুল করেও একটা কথা মুখে আনবে না। যেভাবেই হোক আমার ছেলের সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেছে, এখন তুমি আমার বাড়ির লক্ষ্মী। চলো আমার সঙ্গে, কালকেই আমি আবার মহা ধুমধামের সঙ্গে তোমাদের বিয়ের আয়োজন করব। আর হ্যাঁ বিআই সাহেব, আপনিও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। কথাটা শুনে নদীর খুশিতে দুই চোখ দিয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে তার শ্বশুরকে পা ছুঁয়ে সালাম করে। ঠিক তখনই নদীর শ্বশুর মশাই নদীকে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন আর সেই সঙ্গে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকেন, সুখী হও মা, সারা জীবন আমার ছেলেটাকে এভাবেই ভালোবেসে আগলে রেখো। এই তোমার কাছে আমার একমাত্র চাওয়া। দুজনে অনেক ভালো থেকো, আল্লাহ তোমাদের জন্য ভালো কিছু রাখুক। এই বলে তিনি আয়ানকে নদীর হাতে তুলে দিলেন আর তাদের সুন্দর সুখী একটা নতুন জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সুপ্রিয় ভিউয়ার্স, এভাবেই শুরু হলো নদী এবং আয়নের নতুন একটা পথ চলার গল্প। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।